সিনার্স সিনেমাটা কি সত্যি 16টা অস্কার নমিনেশন এবং সেখান থেকে 4টে অস্কার জেতা, এটা কি সত্যি সিনেমাটা ডিজার্ভ করে? এই সিনেমাটা এটা কি সত্যি একটা খুব ভালো সিনেমা, নাকি এটা একটা ওভাররেটেড সিনেমা? চলুন আলোচনা করা যাক। তো সিনার্স এই ছবিটা স্পেসিফিক্যালি আমার কাছে একটা মিউজিক্যাল হরর ফিল্ম। এবারে হরর ফিল্ম বলতে আমরা টিপিক্যাল যে হরর সিনেমা মনে করে থাকি, সিনার্স কিন্তু তার থেকে অনেক বেশি একটা হাটকে একটা সিনেমা। সিনেমার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি গল্প হিসাবে? গল্পটা হচ্ছে এরকম যে প্রথমে দেখানো হচ্ছে, ছবির সাথে আমার বলা হচ্ছে যে আমাদের পৃথিবীতে একটা সময় এমন সব মানুষেরা ছিল যারা এমন মিউজিক ক্রিয়েট করে গেছে যে মিউজিকের মাধ্যমে স্পিরিটদেরকে, আত্মাদেরকে বা মানে ইহলোকে পরলোকের মধ্যে একটা সংযোগ স্থাপন করা যায়। এখানে দেখতে পাচ্ছি দুই যমজ ভাই, দুই ভাইয়ের রোল এখানে প্লে করছে মাইকেল বি জর্ডান, যিনি এই ছবির জন্য এইবারে অস্কার পেয়েছেন। তো তারা একটা সময় স্মাগলিং করে প্রচুর টাকা পয়সা কামিয়েছে, এইবার তারা নিজেদের জায়গায় ফিরে আসছে এবং তারা ঠিক করছে যে তারা একটা নাইট ক্লাব তারা তৈরি করবে। আচ্ছা, বলে রেখেছে এখানে সময়কাল দেখানো হচ্ছে 1932। তো তারা এমন নাইট ক্লাব তৈরি করবে যেখানে মানে নাচ গান হবে, ড্রিঙ্কস থাকবে, ঠিক আছে, এসব থাকবে। সেখানে যারা মানে কাজ করবে, যারা সেখানে আসবে, সবাই যেন ব্ল্যাক হয়, ঠিক আছে। তার কারণ হচ্ছে এটা যে সময়কালের গল্প বলা হচ্ছে, সেই সময় কিন্তু মানে সাদা যারা মানুষেরা কালো যারা মানুষেরা অনেক অত্যাচার করতো, সেইখানে তাদের ডিসিশন এখানে তারা নিচ্ছে আর কি। এবার এই নাইট ক্লাব যখন প্রতিষ্ঠা যখন হচ্ছে, যখন তৈরি যখন হচ্ছে, তখন সেখানে কিছু ভ্যাম্পায়ার এসে অ্যাটাক করছে। এটাই হচ্ছে গল্প। এবারে যেটা আমি বললাম যে এই সিনেমাটার গল্পটা শুনে যতটা যেরকম বললাম, যতটা আপনার সিম্পল মনে হচ্ছে বা মনে হতে পারে, সিনেমাটা রাইটিং লেভেলে কিন্তু অনেক কিন্তু লেয়ার বা নুয়ান্স কিন্তু রয়েছে, সেগুলো এক এক করে আসছি। সিনেমাটার মধ্যে আমার জন্য কিন্তু অনেক কিছু কিন্তু ভালো দিক বা প্রশংসার দিক কিন্তু রয়েছে। তো কি কি ভালো দিক রয়েছে? প্রথম কথা হচ্ছে এখানে পরিচালক রায়ান কুগলারের একটা কিন্তু বক্তব্য আছে। প্রথম কথা হচ্ছে যে এখানে পরিচালক রেসিজমের এগেনস্টে কথা বলছে, সেটাকে ক্রিটিসাইজ করছেন। দেখবেন যখন দুই ভাই সেখানে আসছে, তখন দেখবেন একটা সাদা জামার লোক তাকে দুই ভাইকে বারবার কিন্তু মাটিতে থুতু ফেলতে থাকে। তার কারণ হচ্ছে ওই সাদা জামার লোকটা ও এক্সপেক্ট করতে পারে না যে এরা কালো চামড়া হয়েও এদের কাছে এতটা কি করে থাকছে। কারণ তার মানে মাইন্ডসেট হচ্ছে যে যেহেতু তারা কালো চামড়া, তাই সবসময় নিচেই থাকবে আর কি, ঠিক আছে। এটা অ্যাকসেপ্ট করতে পারছে না। আপনার এক্সাম্পল দিয়ে বলছি, আপনি নিশ্চয়ই তামিল ফিল্ম মামানান দেখেছেন। এবারে মামানান ছবিতে আপনারা দেখবেন যে ভাদিভেলু সে গ্রামের প্রধান হলেও যেহেতু সে নিচু কাস্ট থেকে বিলং করছে, তাই কি হচ্ছে যে ফাহাদ ফাজিল্লা তারা যতই বিরোধী পক্ষে থাক না কেন, ফাফারা যেহেতু উঁচু কাস্ট থেকে বিলং করছে, তাই তাকে যাদের দেখে ভাদিভেলু কিন্তু সবসময় মাথা নিচু করে কিন্তু যাচ্ছে। তো সেই ব্যাপারটা এখানে রয়েছে যে ওই সাদা জামার লোকটা ও মানতে পারছে না যে এদের কাছে এতটা থাকছে কি করে, ঠিক আছে। তো এটার কাছে কমেন্ট্রি করছে, সমালোচনা করছে। আবার এইখানে এই যে দুই ভাই যে নিয়মটা বানাচ্ছে যে সেখানে শুধুমাত্র কালো চামড়ার লোকেরাই ঢুকতে পারবে, সাধারণ সেখানে প্রবেশাধিকার নেই। এবারে এটাকে পরিচালক কিন্তু এইটা বলে জাস্টিফাই করছে না যে দেখো ওদের সাথে অনেক রকম অন্যায় ডিসক্রিমিনেশন হয়েছে বলে সেই কারণে ওরা এরকম ডিসিশন নিচ্ছে, সেরকম জাস্টিফাই কিন্তু করতে যায়নি। অ্যাকচুয়ালি দুটোই কিন্তু ভুল, ঠিক আছে। আফটারঅল যে কালো চামড়ার লোকেরা তারাও যে খুব যে ঠিক করেছে তাও নয়। তারপরে এখানে দেখবেন এই যে ভ্যাম্পায়ার, এখানে ভ্যাম্পায়ার হচ্ছে একটা মেটাফর, মানে এখানে ভ্যাম্পায়ারিজম এটা হচ্ছে একটা আইডিওলজি যেখানে কোনো মানে ভেদাভেদ নেই, যেখানে সবাই সবাই, যেখানে ইকুয়ালিটির কথা বলা হচ্ছে। এবার এই যে ইকুয়ালিটির প্রতিষ্ঠা হচ্ছে একটা আইডিওলজির মাধ্যমে, সেটা ডেফিনেটলি হিউম্যান যে সোসাইটি সেটাকে চরমভাবে ক্রিটিসাইজ করা হচ্ছে, কিন্তু সেটা হচ্ছে একদম সঠিক আইডিওলজি কিন্তু একদমই নয়। পরিচালক কিন্তু কখনোই বলছে না এটা এটা সঠিক আইডিওলজি, কারণ সেই আইডিওলজি প্রতিষ্ঠা করা হচ্ছে কিন্তু সেই ভায়োলেন্সের মাধ্যমে, যে মানুষের রক্ত খেয়ে। অ্যাকচুয়ালি ভ্যাম্পায়ার মানে ভ্যাম্পায়ার হচ্ছে অন্ধকার একটা দিক, ঠিক আছে। কারণ ভ্যাম্পায়ার মানে সে অন্ধকারে বেরিয়ে আসে, সে অন্ধকারে বিচরণ করে। অ্যাকচুয়ালি ভ্যাম্পায়ার হচ্ছে বা ভ্যাম্পায়ার যে আইডিওলজি সেটা হচ্ছে
হিউম্যান যে সোসাইটি তার যে অন্ধকার দিক, সে অন্ধকার রূপেরই হচ্ছে একটা বহিঃপ্রকাশ, বা হিউম্যান যে নেচার, মানুষের মনের যে অন্ধকার দিক, তারই একটা রূপ হচ্ছে ভ্যাম্পারিজম আর কি, মানে ভ্যাম্পারিজের দিকটা আর কি। তো এখানে ভ্যাম্পার শুধুমাত্র একটা ক্রিচার নয়, সে হচ্ছে একটা ভ্যাম্পার যেখান থেকে মেটাফর, এবং এখানে ভ্যাম্পারদের কিন্তু একটা চরিত্র হিসেবে কিন্তু ট্রিট করা হয়েছে। আচ্ছা, সিনেমাটার মধ্যে মিউজিক এবার কিন্তু খুব ভালো হয়েছে, এখানে ব্লুজ মিউজিক ব্যবহার করেছে, সেখানে বলবো যে অবভিয়াসলি কিন্তু খুব খুব ভালো হয়েছে আর কি। তো রাইটিং কথা বললাম, রাইটিং মধ্যে অনেক লেয়ার্স তো নুয়ান্স রয়েছে, এবং শেষে বলবো যে একটা যে টুইস্ট আছে সেটা কিন্তু বলবো অবশ্যই কিন্তু ভালো। সেখানে একটা আমরা ডিফারেন্ট টাইমলাইন সেখানে দেখতে চাই, অবশ্যই এটা বলবো না সেখানে কি দেখানো হয়। আচ্ছা, এইবার ঢুকছে সিনেমার মধ্যে টেকনিক্যাল অ্যাসপেক্টসে। সিনেমার মধ্যে যেভাবে এরাটাকে দেখানো হয়েছে, তার ক্যামেরা ওয়ার্ক বলুন, মেকিং বলুন, বা ভ্যাম্পায়ার যে দৃশ্যগুলো সেগুলো যেরকম দেখানো হয়েছে, সেগুলো কিন্তু বলবো যে অবশ্যই কিন্তু বলবো যে বেশ বেশ ভালো সিনেমা। টেকনিক্যালি বলবো যে খুব সাউন্ডেড। নেক্সট বলবো এই সিনেমার মধ্যে প্রত্যেকের পারফরমেন্স। এই ছবির মধ্যে সব থেকে ভালো কাজ করেছেন হচ্ছে মাইকেল বি জর্ডান। তিনি এই সিনেমার জন্য এবারে অস্কার জিতেছেন, এবং সেটা কিন্তু রিজার্ভিং। হ্যাঁ, আমি অস্কার নিয়ে যখন ভিডিও করেছি সেখানে বলেছিলাম যে যেখানে লিওনার্দো ডিক্যাপ্রিওর মতো অ্যাক্টর রয়েছে, যা সিনেমা ছিল হচ্ছে ওয়ান ব্যারেল আফটার অ্যানাদার, তারপরে সে থাকতে মাইকেল বি জর্ডান কি করে অস্কার পেতে পারে, এটা আমার ডাউট ছিল, সংশয় ছিল। বাট এখানে বলবো যে ডেফিনেটলি লিও আমার কাছে অনেক বেশি বা একটু হলেও এগিয়ে থাকবে, অনেক বেশি হলেও একটু এগিয়ে থাকবে। তবে মাইকেল জর্ডান যে অস্কার সেখানে কিন্তু ভুল কিন্তু নেই। কেন বলছি, তার কারণ হচ্ছে যে আমরা ডবল রোলের ক্ষেত্রে অনেক সময় দেখতে পাই যে একজন অ্যাক্টর যে দুটো রোল প্লে করছে, এটা কিন্তু বুঝতে পারা যায় যে দুই ভাইয়ের মধ্যে একই রকম ম্যানারিজম, একই রকম গলার ভয়েস, একই রকম বডি ল্যাঙ্গুয়েজ, সেগুলো দেখতে পাই। কোনো ডিফারেন্সিয়েট করতে পারা যায় না যে দুটো সম্পূর্ণ আলাদা ক্যারেক্টার। এইখানে সেটা করতে পারা যায়। মাইকেল জর্ডান কি করেছে, এখানে দুই ভাইয়ের ক্ষেত্রে আলাদা আলাদা ম্যানারিজম, বডি ল্যাঙ্গুয়েজ ক্যারি করেছে, আলাদা ভয়েসে কথা বলেছে। তো এই কারণেই দুই ভাই যে দুরকম যে চরিত্রের মানুষ, দুটি আলাদা মানুষ, সেটা কিন্তু আমরা ডিফারেন্স কিন্তু করতে কিন্তু পারি, শুধুমাত্র পোশাকে নেয়, তার সাথে ম্যানেজমেন্ট কিন্তু তিনি কিন্তু সুন্দরভাবে ক্যারি করে, যেখানে অস্কার তিনি কিন্তু পেয়েছেন। এখানে যে মেন ভ্যাম্পায়ার, সে আয়ারল্যান্ডের লোক আর কি, তার দিক এখানে রয়েছে আর কি। তো তিনিও খুব ভালো কাজ করেছেন, সেই অভিনেতা ভালো কাজ করেছেন। এছাড়া এখানে সাপোর্টিং রোলে অভিনয় করছে তারা প্রত্যেকে এখানে খুব ভালো কাজ করছে। আচ্ছা, এখানে শুধুমাত্র পরিচয় এখানে একটি রাইটিং যাতে বলা দরকার আছে যে এখানে ডিরেক্টর অ্যান কুগলার শুধুমাত্র যে রেসিজম এসব নিয়ে বলছে তা নয়, বা ভ্যাম্পায়ার যে বলছে তা নয়, তার সাথে সাথে রিলিজিয়াস নিয়েও কিন্তু কমেন্ট করছেন যে ক্রিশ্চিয়ানিটির মধ্যে এই যে মিউজিক, ছেলেটা যে মিউজিক যে নিয়ে কাজ করতে চায়, ঠিক আছে, সে মিউজিশিয়ান হতে চায়, সে গান করতে চায়, এই যে মিউজিকটাকে একটা শয়তানের ইয়ে বলা বা একটা মিসগাইড করা। তো এই যে রিলিজিয়াস বা ক্রিশ্চিয়ানদের এই যে খারাপ যে দিকগুলো, সেটাকেও কিন্তু ক্রিটিসাইজ করেছে। মানে পরিচালক এখানে কিন্তু মানে যত রয়েছে, বা একদমই বলবো যে নিরপেক্ষতার কিন্তু তিনি কিন্তু চেষ্টা কিন্তু করেছেন থ্রুআউট পুরো ছবিটা জুড়ে আর কি। তো সেখানে এই ছবিটা কিন্তু কখনোই একদম টিপিক্যাল হরর ফিল্ম যা বোঝায় তা কিন্তু নয়। এবারে আসবো এই সিনেমার মধ্যে আমার কাছে নেগেটিভ কি লাগলো। নেগেটিভ হচ্ছে এই যে সিনেমার রান টাইম 2 ঘন্টা 17 মিনিট, এই 2 ঘন্টা 17 মিনিটের মধ্যে আপনি দেখবেন যে মূল যে কনফ্লিক্ট পয়েন্টটা সেটা আসছে কিন্তু অনেকটা দেরিতে। শেষ 1 ঘন্টা ধরে এই মূল কনফ্লিক্ট পয়েন্টটা ধরে ডিল করা হয়, তার আগে অবধি সিনেমাটা বিল্ড আপ দেয়। এবার এই বিল্ড আপে অনেকটা সময় দেওয়া হয়েছে। এবারে একটা সেখানে বলবো যে আপনাকে বুঝতে হবে যে একটা সিনেমার মধ্যে আমি কতটা সময় বিল্ড আপ দেবো, এবং বিল্ড আপের পরে যখন মেন কনফ্লিক্ট পয়েন্টটা সেটা কত সময় ডিল করব। এখানে কোথাও আমার হচ্ছে একটু ডিসব্যালেন্স হয়ে গেছে। যখন বিল্ড আপে এতটা টাইম দেওয়া হচ্ছে, তখন মূল কনফ্লিক্ট পয়েন্টও কিন্তু ততটাই সময় দিতে হতো। সুতরাং এখানে রান টাইমটা আরো বেশি বাড়ানোর দরকার ছিল। আর না হলে যদি রানটা সেম রাখতে হতো, মানে সাধারণ রাখতে হতো, তাহলে সেখানে মূল মানে যে বিল্ড আপটা সেইটাকে একটু কম করে, মানে দুটোর মধ্যে একটা সামঞ্জস্য রাখতে হতো আর কি, যে যতটাই সময় আমি মূল কনফিডেন্সে ডিল করছি ঠিক ততটুকু আমি বিল্ড আপের সময় দেবো আর কি, ব্যালেন্স রাখতে হবে। ব্যালেন্সটা এখানে কিন্তু হয়নি, ঠিক আছে। যদি এত সময় দিত তাহলে সেক্ষেত্রে রানটা বেশি ডিজার্ভ করতো আর কি।
এটা আমার কোথাও কি মনে হচ্ছে রাইটিং এর ক্ষেত্রে এটা একটু সমস্যা আমার মনে হয়েছে আর কি, ছবিটার ক্ষেত্রে আর কি, যে অনেকটা সময় দিয়েছে, অনেকটা সময়, এত সময় দরকার ছিল না। আবার যদি দিতে যদি হতো তাহলে কনফ্লিক্ট পয়েন্টটা ক্ষেত্রে একটু কম সময় দেওয়া কেন হলো, এটা আমার মেন বক্তব্য আর কি। এবার এটা পার্সোনাল ওপিনিয়ন। ওভারঅল বলবো যে সিনার্স অবশ্যই একটা বেশ ভালো সিনেমা। তবে একটা কথা বলবো, যেটা আমি জানি যে আনপপুলার ওপিনিয়ন হবে, সেটা হচ্ছে যে এই ছবিটা আর যাই হোক না কেন, এটা কখনোই আমার কাছে অ্যাটলিস্ট 16খানা নমিনেশনের মতো, মানে এতটা নমিনেশন ডিজার্ভ এটা আমার কাছে কিন্তু কখনোই করে না। তার কারণ হচ্ছে যে এর থেকেও আরো অনেক ভালো সিনেমা হয়েছে, অনেক সুপার মুভি হয়েছে, যেগুলো নিয়ে কিন্তু এত বেশি কিন্তু মাতামাতি হাইপ কিন্তু হয়নি। হ্যাঁ, সেগুলো কিন্তু খুবই আন্ডাররেটেড সিনেমা থেকে কিন্তু গেছে। এটা কিন্তু মানে আমরা কিন্তু বহুবার দেখেছি। প্লাস অ্যাকচুয়ালি সেটা হচ্ছে যে এই যে সিনেমাটার মধ্যে আপনারা দেখবেন যে বহু ব্ল্যাক অ্যাক্টর অ্যাক্ট্রেসরা অভিনয় করেছে, ঠিক আছে। এবার অস্কার এগেনস্টে অনেক ক্ষেত্রে কিন্তু রেসিজমের মানে মানে করার অভিযোগ কিন্তু উঠেছে, ঠিক আছে, যে কালচার মানুষের একটু কাজটা উঠেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটাও হতে পারে যে একটা ইমেজ ক্লিন করার মানে চেষ্টা হতে পারে, যে একটা কালো লোককে যদি বেস্ট একটা অস্কার দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা একটা ইমেজ ক্লিন করার ব্যাপার এখানে চলে আসবে আর কি, সেটা হতে পারে আর কি। তো আর যাই হোক, ছবিটা আমার কাছে এটা অবশ্যই একটা বেশ ভালো সিনেমা, বাট নাথিং এক্সট্রাঅর্ডিনারি। এবং যতটা হাইপ করা হচ্ছে এরকম সিনেমা আগে কখনো হয়নি হ্যান ত্যান, হ্যাঁ অবশ্যই এটা একটা এক্সপেরিমেন্টাল সিনেমা, বাট নাথিং এক্সট্রা অর্ডিনারি সিনেমা এটা। এবং এটা অবশ্যই মাইকেল জর্ডান অস্কার ডিজার্ভ করে, ঠিক আছে, পেয়েছে, সেটার মধ্যে কোনো ভুল আমি দেখছি না। কিন্তু 16টা নমিনেশন পাওয়া, এটা কোথাও কি আমার কাছে এটা বেশি মনে হলো। যেটা আমি বললাম যে অস্কার অনেক ক্ষেত্রে রেসিজমের অভিযোগ উঠেছে আর কি, যে কালাসের মানুষদেরকে একটু নিচু নজরে দেখায় এগুলো ধরেছে, তো সেটা একটা ইমেজ ক্লিন করার ব্যাপার এখানে হতে পারে, এটা আমার মনে হলো আর কি। ওভারঅল আমার ছবিটা ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে। তো যারা দেখেননি, জানি ছবিটা অনেকে দেখেনি, তবু যারা দেখেননি আমি একটা কথাই বলবো যে যতটা হাইপ করা হয়েছে ততটা হাইপে আপনারা গা ভাসাবেন না, দেখুন, ভালো লাগবে, বেশ ভালো সিনেমা, একদম একটা অন্যরকম সিনেমা। আর্টিস্ট বলতে চাচ্ছি সিনেমাটা যখন দেখতে বসবেন, ছবিটার মধ্যে দেখার সময় কিন্তু খুব ভয় পাবেন এরকম আশা দেখতে হচ্ছে, এটা কিন্তু ওরকম ছবি কিন্তু একদমই কিন্তু না, এটা অনেক বেশি এক্সপেরিমেন্টাল সিনেমা। তো এই ছিল আমার রিভিউ সিনার্স এই ছবিটাকে কেন্দ্র করে। তো যারা দেখেননি, যদি না দেখে থাকেন, ছবিটা হটস্টার অ্যাভেলেবেল আছে, হিন্দি ইংলিশে অ্যাভেলেবেল নেই, ইংলিশেই রয়েছে, ছবিটা আপনি ইংলিশে দেখতে হবে। দেখুন, দেখে জানাবেন ছবিটা আপনাদের কিরকম লাগলো। আর যাদের সিনেমা দেখা হয়ে গেছে, জানে এতদিন অনেকে দেখে নিয়েছেন, তো যাদের দেখা হয়ে গেছে আপনাদের কি ওপিনিয়ন সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে, আপনাদের কমেন্টের উত্তর আমি অবশ্যই দেবো। আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। চলুন ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।